কি শুনছেন? চোর 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 স্লোগান, ওই চোর ধর 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 ধর। জয় হিন্দ বন্ধুরা, আমি দীপঙ্কর মন্ডল, আপনারা দেখছেন নবান্ন নিমন্ত্রণ। আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, যে ভিডিও ছোট্ট কয়েক সেকেন্ডের একটা ক্লিপিং আপনারা দেখলেন, কার গাড়ি বলুন তো? নন্দীগ্রামে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী যেখানে তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জিকে হারিয়ে দিয়েছিলেন, বিদায়ী মুখ্যমন্ত্রীকে হারিয়ে দিয়েছিলেন, সেই নন্দীগ্রামে পবিত্র কর নামে একজন লোককে দাঁড় করিয়েছে তৃণমূল কংগ্রেস আইপ্যাকের পরামর্শ। ভাইপোর অফিসে আজকে জয়েন করেছে এই পবিত্র কর। পবিত্র কর কে? নন্দীগ্রামের একটি পঞ্চায়েত লেভেলের নেতা। পঞ্চায়েত লেভেলের নেতা বিজেপি করতো, এটা ঠিকই। সে জেলও খেটেছে। এই তৃণমূল সরকার, তৃণমূলের পুলিশ তাকে জেলও খাটিয়েছে। তাহলে কি হতে পারে? হয় তাকে বস্তা বস্তা অফার, টাকার অফার, অথবা এমন চমকানো, এমন কড়কানো, এমন ধমকানো যে এমন কিছু তোমাকে করে দেবো ভাই, এই ভয় থাকতে পারে, অথবা প্রলোভন থাকতে পারে। আর শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে লড়াই গত বছর, গত 2021-এ মনে আছে, ইন্টারন্যাশনাল মিডিয়া ঝাঁপিয়ে পড়েছিল, বিবিসি, আল জাজিরা থেকে শুরু করে, আর ন্যাশনাল মিডিয়ার তো হিসাব নেই। তাহলে কে না চায় বলুন তো এই প্রচারটা? শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে লড়ছি, পবিত্র কর, তার অভ্যর্থনা হচ্ছে আজকে। সে আজকে এসেছিল কলকাতায় ক্যামাক স্ট্রিটে অভিষেক ব্যানার্জির অফিসে, জড়িয়ে ধরে, হাত জোড় করে, মাথা নিচু করে, হেসে, দাঁত কেলিয়ে ছবি তুলেছে। ছবি সোশ্যাল মিডিয়ায় তৃণমূল পোস্টও করেছে। তো সেই পবিত্র করকে যখন প্রার্থী তালিকায় তার নাম ঘোষণা করা হলো নন্দীগ্রামের জন্য, লোকে তো অবাক। মানে বিজেপি তৃণমূল বলে কথা না, সবাই অবাক। আরে বাবা, একটা রাজনৈতিক দল সে 3 বার পরপর ক্ষমতায় থাকলো, তার বিরুদ্ধে সীমাহীন দুর্নীতি, চুরি, ফেরেববাজি, ধর্ষণ, রক্তপাত, যা অভিযোগ উঠেছে, সেই দলটা তো চায় আবার ক্ষমতায় আসতে। তাহলে প্রার্থীটা তো বাঁচতে হবে। প্রার্থী তালিকাটা দেখেছেন? প্রার্থী তালিকায় মন্ত্রী জ্যোৎস্না মান্ডির নাম নেই, তপন দাশগুপ্ত প্রাক্তন মন্ত্রী নাম নেই, অসিত মজুমদার নাম নেই, স্বর্ণকমল সাহা নাম নেই, পরেশ পাল নাম নেই, বিবেক গুপ্তা নাম নেই। মানে আমি হিসেব করছিলাম 74 জন এমএলএ, তার মধ্যে বেশ কয়েকজন মন্ত্রী আছে, তাদের নাম নেই। আর কাঞ্চন তো ছেড়ে দিন, ছ্যাবলামি করে বেড়াতো, টিকিট পাবে না এটা বোঝাই যাচ্ছিল। চিরঞ্জিত টিকিট পাবে না বোঝাই যাচ্ছিল। পার্থ চ্যাটার্জির বান্ধবীর খাটের তলা থেকে যখন কোটি কোটি টাকা উদ্ধার হয়, বস্তা বস্তা টাকা উদ্ধার হয়, সেই অপমান, সেই লজ্জা, টিকিট পাবে না এটা বোঝা যাচ্ছিল। কিন্তু এমন কিছু প্রার্থী আছেন তৃণমূলে, যারা বিধায়ক, যারা মন্ত্রী ছিলেন, তারাও এবারে টিকিট পাননি। বিকাশ রায় চৌধুরী, কি অপরাধ? স্বর্ণকমল সাহা, মানিক ভট্টাচার্য না হলে তার বিরুদ্ধে সীমাহীন দুর্নীতি, নিয়োগ কেলেঙ্কারিতে নাম জড়িয়েছিল, মানিক ভট্টাচার্য টিকিট পায়নি। অসিত মজুমদার, কি অপরাধ? তাজমহল হোসেন, কি অপরাধ? মানে এতজন টিকিট পায়নি। আর পরামর্শটা কার? আইপ্যাকের। আইপ্যাকটা কি? একটা ব্যবসায়িক প্রতিষ্ঠান, যে টাকা দেবে তার। আরে বাবা, তা তো দেশ উদ্ধার করা, সমাজ উদ্ধার করা, মানব প্রেম, ওইসব ব্যাপার নেই, দেশপ্রেম, ওইসব ব্যাপার নেই। তুমি যে মাল দেবে আমি তার হয়ে কাজ করব। তো তৃণমূল মাল দেয়, তারা কাজ করে। এবারে এমন হয়নি তো যে 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 প্রার্থীগুলোর নাম, তারা তাদের থেকে কোনো সুবিধা নিয়ে নিয়েছে? আচ্ছা, আপনাদের মনে থাকবে 2011-তে, 2011-র কথা বলছি, যখন বামফ্রন্ট সরকার যাবো একটা হাওয়া উঠে গেছে, বেশ কয়েকজন প্রার্থী তারা দলকে, মানে মূলত সিপিআইএম এর যারা প্রার্থী ছিলেন, মন্ত্রী ছিলেন, তারা বলে দিয়েছিলেন, ভাই হাত জোড় করে আমার নামটা ঘোষণা করবেন না, আমি এবারে প্রতিদ্বন্দ্বিতা করব না। যেমন যেমন বাঁকুড়া থেকে বিধায়ক ছিলেন পার্থ দে, স্কুল শিক্ষামন্ত্রী। আমি সেই সময় এডুকেশন বিটটা করতাম, বিকাশ ভবনে যেতাম প্রায় প্রত্যেক দিন। পার্থবাবু অত্যন্ত ভদ্র, অত্যন্ত বিনয়ী, অত্যন্ত শিক্ষিত স্কুল শিক্ষক ছিলেন। তো পার্থবাবু সরকারের শেষের দিকে বুঝতে পারছিলেন যে আর হবে না। তিনি আলিমুদ্দিনের কর্তাদেরকে বলে দিয়েছিলেন যে আমার নামটা আপনারা লিস্টে রাখবেন না, আমি আর ভোটে প্রতিদ্বন্দ্বিতা করব না। তৃণমূল কংগ্রেসেরও একই হাল, একই ছবি, একই ইতিহাস না এইভাবে পুনরাবৃত্ত হয়, বুঝলেন তো? ইতিহাস ঠিক ঘুরে ফিরে একই ঘটনা ঘটে। যে ঘটনা ঘটেছিল 2011 সালে, সেই ঘটনা কিন্তু 15 বছর পরে 2026 সালে আবার ঘটেছে। আপনাদের মনে হয় আইপ্যাকের তরফে বা তৃণমূলের তরফে, কালীঘাটের তরফে বা ক্যামাক স্ট্রিটের তরফে
অফার দেওয়া হয়নি। খুব নামি দামি সো-কল্ড যারা পরিচিত নাম, ক্রিকেটার, অভিনেতা, অভিনেত্রী, তাদেরকে বলা হয়েছিল, তাদেরকে হাতজোড় করে বলা হয়েছিল, বিনয়ের সঙ্গে বলা হয়েছিল, কাউকে ধমকানো হয়েছিল, চমকানো হয়েছিল, তুমি এবারে দাঁড়াবে আমাদের হয়ে। তারা সবিনয়ে বলেছেন, দিদি ক্ষমা করুন, আমি তৃণমূলের প্রার্থী হতে পারবো না, এই পড়ন্ত বেলায়, গধূলি বেলায় এখন আর আমাকে বলবেন না, যদি আগে বলতেন তাও ভেবে দেখতাম। মানে 16তে ভোট হয়েছে, 21-এ ভোট হয়েছে, তখন আপনি বলেননি, এখন আপনার যাবার সময় হয়ে গেছে, আপনি নিজেই বলছেন আমার যাওয়ার সময় হলো, দাও বিদায়। এখন আপনি বলছেন, এখন আপনি ভাবমূর্তি বাঁচাতে চান, যখন আকণ্ঠ চুরিতে, আকণ্ঠ অত্যাচারে নিমগ্ন একটা রাজনৈতিক দল যখন সাইনবোর্ডে হওয়ার আগের পরিস্থিতিতে পৌঁছে গিয়েছে, সেই অবস্থায় যারা ভদ্রলোক, যাদের গায়ে কালো দাগ নেই, কলঙ্কের দাগ নেই, তারা কেউ রাজি হননি, কেউ রাজি হননি। তালিকাটা দেখেছেন ভালো করে? তালিকার মধ্যে থাকা যাদের নাম নেই তারা দেয়নি তা না, কিন্তু তারা বলেছেন, যারা বিধায়ক, যারা মন্ত্রী, তারা বলেছে তৃণমূলকে, আমি দাঁড়াতে চাই না, আমি দাঁড়াতে চাই না। কারণ এমন একটা হাওয়া উঠে গেছে, হাওয়ার চেয়ে বড় কথা, এটা তো কোনো ফুলিয়ে ফাঁপিয়ে ফানুস নয়, এটা কোনো কেরামতি নয়, এটা কোনো হাইপ নয়, যা সত্যি তাই, লোকে চোখের সামনে যা দেখেছে। হাজার হাজার শিক্ষক, শিক্ষিকা, শিক্ষাকর্মীর চাকরি চলে যাচ্ছে, লক্ষ লক্ষ ছাত্র ছাত্রী বিপন্ন, রাস্তাঘাটে বসে থাকছে, আন্দোলন করছে, পুলিশের মার খাচ্ছে, লাঠি খাচ্ছে, বৃষ্টিতে ভিজছে, তাও চাকরি পাচ্ছে না, কেউ শুনছে না তাদের কথা। নকশা করে, নাটক করে, কখনো ভাইপো, কখনো ভাইপোর চামচারা, তারা মিটিং করছে, মিটিং করে বলছে হ্যাঁ তোমাদের হয়ে যাবে, হয়ে যাবে। দিনের পর দিন আন্দোলন করতে করতে গান্ধী মূর্তির নিচে, দিনের পর দিন মাতঙ্গিনীর মূর্তির নিচে, দিনের পর দিন বিভিন্ন জেলা সদরে, সল্টলেকে বিকাশ ভবনের সামনে তারা বসে 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 বসে, কেউ কেউ তো মারাই গেছেন, কেউ কেউ অসুস্থ হয়ে গেছেন, তাদের হিসাব কেউ রাখে না। আপনারা জানেন, আপনাদের পাড়ায়, আপনাদের পরিবারে, আপনাদের আত্মীয়দের মধ্যে প্রচুর ছেলে মেয়ে আছে। এই তৃণমূল সরকার যখন সদ্য ক্ষমতায় এসে স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষা নিয়েছিল, তারপরে প্রাথমিকে নিয়োগ করেছিল, কিভাবে লুট হয়েছে, লক্ষ লক্ষ টাকা, জমি বাড়ি গয়না বন্ধক দিতে হয়েছে, তারপরেও চাকরি হয়নি। গ্রুপ সি, গ্রুপ ডি যাদের চাকরি হয়েছিল তাদের চাকরি চলে গেছে। এখন তারা ঘরের দরজা বন্ধ করে, আলো বন্ধ করে অন্ধকারের মধ্যে বসে থাকে, লজ্জায়, অপমানে, ভয়ে। বেরোলে বলবে চোর চোর। সেই চোর চোরটা আবার শোনা শুরু হয়ে গেছে মমতা ব্যানার্জি। শুধুমাত্র বিধানসভায় যে রাজ্যের বিরোধী দল, বিজেপি পরিষদীয় দলের সদস্যরা তারা চোর চোর বলতো তা নয়, আজকে এই ক্যান্ডিডেট লিস্টটা প্রকাশিত হয়ে যাওয়ার পরে যখন তৃণমূলের প্রার্থী নন্দীগ্রাম দিয়ে যাচ্ছে, তখন তাকে শুনতে হচ্ছে চোর 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 চোর, ধর 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 ধর, শুনতে হচ্ছে। এমনকি সম্ভবত মুখ ফসকে কিনা জানি না, একটা টিভি চ্যানেলে লাইভ সম্প্রচারের সময় ওই নন্দীগ্রামেরই একজন তৃণমূল নেতা সে বলে ফেললো যে শুভেন্দু অধিকারী 30,000 ভোটে জিতে যাবে। জানি না মুখ ফসকে বলেছে না মনের সত্যি কথাটা বেরিয়ে গেছে। আরে বাবা, অবচেতন মনে যদি কোনো কিছু বাসা বাঁধে সেটা তো মুখ থেকে বেরোবেই। আমি যে কথা বলছি এখন, আমি বিশ্বাস করি তাই তো বলতে পারছি। আমার সমস্ত বিশ্বাস, আমার সমস্ত চেতনা, আমার যা কিছু সত্যি, তাই তো বলবো আপনাদের সামনে। মিথ্যে কথা অভিনয় তো করা যাবে না। একই কাণ্ড হয়েছে আজকে নন্দীগ্রামে। শেখ সুফিয়ানকে যখন লাইভ ক্যামেরায় ধরা হয়েছিল একটি টিভি চ্যানেলে, TV9-এ, তিনি বললেন যে শুভেন্দু অধিকারী নন্দীগ্রাম থেকে 30,000 ভোটে লিড পাবে। মনের কথাটা মুখ থেকে বেরিয়ে গেছে। আর এই পবিত্র কর তিনি যখন যাচ্ছিলেন ক্যামাক স্ট্রিট থেকে ফিরে নন্দীগ্রামে, রাস্তা দিয়ে যাচ্ছিলেন, গাড়িতে ছিলেন, তখন রাস্তায় সাধারণ মানুষ এবং বিজেপি, তার সদ্য প্রাক্তন দল বিজেপির পতাকা নিয়ে চোর চোর চোর, সাহস হয়নি তাদের মুখোমুখি হওয়ার, সাহস হয়নি। আর এই ছবিটাই কিন্তু গোটা রাজ্যে ছড়িয়ে পড়ছে। আস্তে আস্তে সমস্ত খবর পেতে শুরু করবেন আপনারা। কোথায় কোথায় কত বিক্ষোভ, কোথায় কোথায় তৃণমূলের পার্টি অফিসের চেয়ার ভাঙচুর করা হলো, কোথায় রাস্তায় আগুন জ্বললো, তার কারণটা কিছু না। প্রত্যেকটা বিধানসভায় তো 8জন 10জন করে তারা প্রত্যাশী ছিলেন টিকিট পাবেন। আর এর পাশাপাশি যারা জিতে বসেছিলেন তাদেরও তো একটা অংশ যেমন জানিয়েছে যে দাঁড়াবো না, আবার কিছু আছে লোভী, লোভী। তারা তো চেয়েছিল মনে মনে যে হ্যাঁ টিকিটটা পাবো, টিকিটটা পাবো।
আবার আইপ্যাকের লোকেরা যাদের থেকে টাকা খেয়ে নিয়ে এই যে রিপোর্টটা করেছে, এর মতো ভালো লোক আর হয় না। সবাই জিতবে তো, জিতবে তো। আপনারা অনেকে অনেক কমেন্ট করেছেন এর আগে, 226টা নাকি জিতবেন, তৃণমূল নেত্রী ঘোষণা করেছেন 226টার বেশি জিতবেন। আপনারা অনেকে বলেছেন 26টা পেতে পারে, অনেকে বলেছেন 126টা পেতে পারে। আপনারা আপনাদের মতো হিসেব কষে নিশ্চয়ই বলেছেন, কিন্তু 226টা পাওয়ার যে আকাশ কুসুম কল্পনা মমতা ব্যানার্জি করছেন, সেটা যে হবে না সেটা একটা বাচ্চা ছেলেও জানে। আর আগের এপিসোডে বলতে ভুলে গেছি, মমতা ব্যানার্জি না হিংসায় একদম প্রত্যক্ষভাবে উস্কানি দিয়েছেন, প্রত্যক্ষ উস্কানি দিয়েছেন। তিনি বলেছেন যদি কোথাও কোনো ঝামেলা হয়, গন্ডগোল হয়, তার জন্য বিজেপি দায়ী থাকবে। তিনি ভুলে যাচ্ছেন যে এই শশী পাঁজার বাড়িতে উত্তর কলকাতার গিরিশ পার্কে চিত্তরঞ্জন এভিনিউর ওপরে যে ঘটনাটা হয়েছে, তারপর থেকে বিরোধী দলগুলো আর থাপ্পড় খেয়ে ঘুরে লুকিয়ে ভয়ে পালিয়ে যাওয়ার অবস্থায় নেই। এক গালে মারলে তারা দুটো গালে থাপ্পড় মেরে লাল করে দেওয়ার পরিস্থিতিতে রয়েছে, পাল্টা মারের জায়গায় রয়েছে, পাল্টা মার। বন্ধুরা, আজকের এপিসোড আপনাদের কেমন লাগলো কমেন্ট করার পাশাপাশি ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন। আপনারা অনেকে দেখছেন কিন্তু সাবস্ক্রাইবার হচ্ছে না, এর জন্য কিন্তু কোনো কস্ট লাগে না, কোনো খরচা করতে হয় না, শুধুমাত্র আঙুলের একটা ছোঁয়ায় আপনি সাবস্ক্রাইবার হতে পারেন। সাবস্ক্রাইবার বাটনে প্রেস করে আপনি নোটিফিকেশন বাটনে, বেল বাটনে প্রেস করে দেবেন, অল যেখানে আছে সেখানে সমস্ত ভিডিও, সমস্ত কন্টেন্ট এপিসোড আপনাদের কাছে নোটিফিকেশনের মাধ্যমে পৌঁছে যাবে। আপাতত এই এপিসোড শেষ করার আগে একটা খবর দিয়ে দিই, যে সাপ্লিমেন্টারি লিস্টের জন্য আপনারা অপেক্ষা করছেন নির্বাচন কমিশন সূত্রে যেটা আমরা জানতে পাচ্ছি, যে চলতি সপ্তাহে সাপ্লিমেন্টারি লিস্টটা বেরিয়ে যাবে। 60 লক্ষ নাম ছিল অ্যাডজুডিকেশনে, নির্বাচন কমিশন সূত্রে যেটা জানা যাচ্ছে 21 লক্ষ মতো নামের নিষ্পত্তি হয়েছে, 21 লক্ষ। আর কমিশন যেটা জানাচ্ছে বড়জোর 30 লাখ মতো নাম হতে পারে, ঢুকতে পারে, আর 30 লাখ হবে না। তার মধ্যে বৈধ থাকুক অবৈধ থাকুক, তারা ভোট দিতে পারবেন না। বোঝা গেল পরিষ্কার? এই কন্টেন্ট কেমন লাগলো আরো একবার বলছি, অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন। এই এপিসোড আজকের মতো শেষ করলাম। জয় হিন্দ, বন্দে মাতারাম।